তো আজকে আমাদের সাবজেক্টটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রোডাক্টের ট্রেনিং, সেলস টেকনিক এবং কি করে আমরা এটাকে থেকে আরো উন্নতি করতে পারি সেটা নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। অর্থাৎ আমাদের বিষয় থাকবে লার্ন, প্র্যাকটিস আর ক্লোজ। আমরা যদি দারুণভাবে শুধুমাত্র শিখে যাই তাহলে কিন্তু আমাদের কোনো উন্নতি হবে না। আমরা শিখবো, সেটাকে আরো প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস যত ভালো থাকবে তত আমাদের ক্লোজিং থাকবে। দেখুন, পৃথিবীতে একটু আগে একটা ভিডিও দেখাচ্ছিলাম, যদিও বাংলাদেশের ভিডিও। তো প্রত্যেকটা মানুষই যেমন বলে, ওখানেও সেরকম বলা হচ্ছিল যে কেউ ছোটবেলা থেকে কখনোই ভেবে বসেন না যে আমি সেলসে আসবো। হয়তো 2 বছর 3 বছর সেলসের মধ্যে থেকে প্রচুর উন্নতি করে ফেলে। তাহলে একটা ভাবুন, যদি একটা মানুষ সারা জীবন যদি এটা ভেবে আসে যে না আমি সেলসের মধ্যে আসবো এবং ছোটবেলা থেকে যদি ট্রেন করে, তাহলে কত বড় সেলস সে করতে পারে। যাই হোক, আমাদের প্রত্যেকটা জীবনেই আমাদের যে কোনো সেশন থেকে আমরা শিখবো, সেটাকে প্র্যাকটিস করব, তাহলে আমাদের ক্লোজিং আসবে। তো আজকের দিনের টেকনিকে এই যে ট্রেনিংটা আমরা ডাকলাম বা ট্রেনিংটা করাচ্ছি, এর কি উদ্দেশ্য সেটা নিয়ে একটু আলোচনা করে নিই প্রথমেই। সেটা হচ্ছে আমরা এই ট্রেনিং থেকে যা শিখবো সেটা আগামী দিনে আমাদের আত্মবিশ্বাসী করে তুলবে, যাতে আমাদের ক্লায়েন্ট যিনি থাকবেন তার সামনে আমরা স্পষ্টভাবে আমাদের কার্যকলাপ তাদের ব্যাখ্যা করতে পারি। সঠিক প্রশ্ন আমরা যাতে করতে পারি, কেননা সঠিক প্রশ্ন এবং ক্লায়েন্টের কাছ থেকে অ্যান্সার পাওয়া সমস্ত ব্যবসার উন্নতির চাবিকাঠি। এবং কাস্টমার কাছ থেকে জানার পরে, তাদের প্রকৃত চাহিদা বোঝার পরে তাকে সঠিক সলিউশন দেওয়া, এইটা কিন্তু সবথেকে বড় ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অর্থাৎ প্রোডাক্ট আমরা বিক্রি করব না, আমরা কি বিক্রি করব? গ্রাহকের যে সমস্যা, সেই সমস্যার সমাধান আমরা বিক্রি করব। এবং এই আমাদের এই সেশনের মধ্যে থেকে আমরা কমপ্লিটলি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করব কিভাবে লিড তৈরি করতে হয়, কিভাবে সেই লিডটাকে ক্লোজিং পর্যন্ত আনা সম্ভব হয়। দেখুন, আমাদের প্রত্যেকের কাছে একটাই তো শেষ এবং অন্যতম উদ্দেশ্য হচ্ছে সেলসটাকে কমপ্লিট করা। আমরা এই যে 13 জন এখানে আছি, এই 13 জনের মধ্যে থেকেই কেউ হয়তো দারুণ সেল করবে, আবার কেউ হয়তো দুটো সেশনের পরে তাকে খুঁজে পাওয়া যাবে না। কারণ একটাই, কিছুই না, সেলস কমপ্লিট করা। যদি আমরা সেলসটাকে শিখে নিয়ে মানুষের সঠিকভাবে, মানুষকে যদি আমরা তার চাহিদা মতো করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর্নিং হবে এবং আর্নিং থেকে আমাদের কন্টিনিউয়াসলি আসবে। তো ইন্স্যুরেন্স সেলসের যারা সেলার, তাদের মানসিকতা কেমন হওয়া উচিত? একজন এজেন্ট আর ইন্স্যুরেন্সের অ্যাডভাইজার বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মধ্যে পার্থক্য আছে। ইন্স্যুরেন্স এজেন্ট শুধু সেল করে, কিন্তু আমরা যারা অ্যাডভাইজার হতে চেয়েছি, যারা বারবার, আমাদের উদ্দেশ্য এটাই আপনাদের বলা হয় যে কেন আমরা এই ফাইন্যান্সিয়ালি অ্যাডভাইজার হিসেবে আমাদের উপস্থাপনা করব, কেননা আমরা দায়িত্ব নিতে শিখব। দায়িত্ব গ্রহণের পেশা হচ্ছে ফাইন্যান্সিয়াল গার্ডিয়ান বা ফাইন্যান্সিয়াল ডক্টর বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। ইন্স্যুরেন্স বিক্রি করা মানে শুধুমাত্র একটা পলিসি বিক্রি নয়, এটি আপনার এই উদযাপন, অর্থাৎ আপনার এই পদক্ষেপ একটি পরিবারের ভবিষ্যৎ কিন্তু সুরক্ষা করতে পারে। আপনি শুধুমাত্র একজন সেলস নন, কেননা আপনি মানুষের প্রয়োজন বুঝে আপনাকে কাজ করতে হবে। আমরা মানুষের সমস্যার সমাধান করব, অর্থাৎ মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো জানার চেষ্টা করব এবং সেই সমস্যার সঠিক যেটি আমাদের দরকার,
অর্থাৎ সমস্যার সলিউশন দেওয়া, আমরা সেটাও শিখব। হ্যাঁ, অবশ্যই রিজেকশন আসবে আমাদের এখানে। রিজেকশন হচ্ছে একটা অংশ, এই যে টোটাল প্রক্রিয়া, এই প্রক্রিয়ার রিজেকশন একটা স্বাভাবিক অংশ। কেননা আপনি প্রথমবারের জন্য এই জিনিসটা করছেন না, আপনার আগেও বহু মানুষ এসছে, বহু মানুষই কিন্তু এই একই সমস্যার মধ্যে থাকেন, সেটা হচ্ছে রিজেকশন। এই রিজেকশনটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার, এটা আপনাকে মেনে নিতে হবে। আমাদের যে পার্ট, সেই পার্টের অন্যতম অংশ হচ্ছে রিজেকশন। আর এই নাটাই পরবর্তীকালে আপনাকে হ্যাঁ তৈরি করতে, যখন আপনি শিখে যাবেন বা নাটাকে হ্যাঁ করে দেবেন, তখনই আপনার কাছে মনে হবে যে আমি জিতেছেন। শুধু আপনি জিতবেন না, সেই পরিবারটা, যে পরিবারটাকে আপনি নিশ্চয়তা দেওয়ার জন্য এখানে এসেছেন, সেই পরিবারটাও কিন্তু জিতে যাবে। তাহলে সেলস কিন্তু উভয়ের জিত। আপনি অ্যাজ এ কাউকে তার সলিউশন দিলেন, সে তার পরিবারের সলিউশন পেয়ে গেল, তার জিত হলো। এবং আপনারও একটি সেলস হলো, যেখানে আপনি আর্নিং করতে পারলেন। অর্থাৎ সেলস মানে উভয় পক্ষের জিত। সেলসের রিয়েলিটিটা একটুখানি বোঝার চেষ্টা করুন। আমরা বোঝার চেষ্টা করি না, আমরা ভাবি ময়দানে নামলেই বোধহয় 4-6 মেরে দেবো। গড় যেটা বলে, ইন্ডাস্ট্রি যেটা বলে, 10 জন না বলবে, এই 10 জনের মধ্যে হয়তো একজন হ্যাঁ বলবে। আর এই 10 জন না বলার পরে যদি আপনার একজনকে হ্যাঁ করাতে পারেন, সেখান থেকেই আসবে আপনার কনফিডেন্স। তবে এটা ভাববেন না যে আজকে না করেছে সে আগামী দিনে হ্যাঁ করবে না। প্রত্যেকটা না কিন্তু আপনার ভবিষ্যতের জন্য একটা হ্যাঁর ধাপ। মানুষ ব্যর্থতা থেকেই মানুষ শেখে। ছোটবেলায় যখন বাচ্চা হামাগুড়ি দেয়, আমরা প্রত্যেক মা বাবা কি করি, চিন্তাগ্রস্ত হয়ে যায় যে ছেলেটা পড়ে গিয়ে হয়তো লেগে যাবে। কিন্তু তাই বলে কি আমরা তাদের হাঁটানো শেখাই না? অবশ্যই শেখাই। তাকে প্রথম প্রথম ধরে ধরে শেখাই, তারপর তার কাছে থেকে একটু হাত ছেড়ে দিয়ে দেখানোর চেষ্টা করি। আর ওই যে পড়তে পড়তে ওঠা, পড়তে পড়তে ওঠা, এই পড়তে পড়তে ওঠার মধ্যেই কিন্তু সেই বাচ্চাটির জিত হয়, সে হাঁটতে শিখে যায়। তো আজকের দিনেও প্রত্যেকটা সেলসেও কিন্তু এই একই জিনিস। প্রত্যেকটা ব্যর্থতা থেকে আপনাকে শিখতে হবে, এবং এই শেখার মধ্য দিয়েই আপনাকে জিততে হবে। কাস্টমারের মনোবিজ্ঞানটা আপনাকে বুঝতে হবে। আপনি আসলেন, আপনি সেল করলেন, এটা নয়। আপনি কি দিতে এসেছেন? আপনি শুধু সেলস করতে আসেননি, আপনি একটা পরিবারের কত কিছু করতে পারেন সেটা আপনি ভাবুন। আপনার একটা মিটিং একটা পরিবারকে সুরক্ষা দিতে পারে। পরিবারের প্রধান তার আয়ের একটা ব্যাকআপ তৈরি করতে পারে আপনার এই ছোট্ট একটা মিটিং এর মাধ্যমে। সেই পরিবারের একটা সন্তানের শিক্ষা, তার বিবাহ, বা সন্তানের অন্যান্য যে আর্থিক সহায়তার প্রয়োজন হবে, সেটা আজ থেকেই সে করতে পারে। আপনি একটা পরিবারের স্বাস্থ্যের নিরাপত্তা দিতে পারেন, কোনো মানুষের ট্যাক্স বাঁচাতে পারেন আপনি। সর্বোপরি প্রত্যেকটা মানুষের অবসর জীবন, যেটা আগামী দিনে আসতে চলেছে, ইজ গ্যারান্টেড। সেই অবসর পরিকল্পনায় আপনি তাকে সাহায্য করতে পারেন, যে তার অবসর জীবন কেমন যাবে তাকে এখন থেকে গাইড করতে পারেন। তাহলে একটা নিজের সেলস, যে কোনো প্রোডাক্ট আপনি করছেন না, আপনি ভাবুন, আপনি একধারে একটা পরিবারকে সুরক্ষা দিচ্ছেন, সেই পরিবারের কোনো সন্তানের ভবিষ্যৎ রচনা করছেন, সেই পরিবারের স্বাস্থ্যকে নিরাপত্তা দিচ্ছেন, সরকারি যে ট্যাক্স সেটাকে গাইড করছেন, এবং আগামী দিনে অবসর পরিকল্পনা আপনি করছেন। তাহলে আপনার একটা 15-20 মিনিটের মিটিংয়ে একটা পরিবারের ভাগ্য রূপরেখার কিন্তু পাল্টে দিতে পারে। নিজেকে প্রাউড বোধ করুন যে আজকে আপনি যে কোনো সেলসে আসেননি, আপনি এমন একটা সেকশনে এসেছেন যেখানে আপনি অনেক পরিবারকে সুস্থ করে দিতে পারেন, ভালো রাখতে সাহায্য করতে পারেন। এবার জানুন গ্রাহকরা কেন না বলে।
গ্রাহকের নাটা কেন আসে? গ্রাহকের অন্যতম না হচ্ছে বিশ্বাসের অভাব। সে আপনাকে ট্রাস্ট করতে পারে না। আপনি যে কোম্পানি থেকে আসছেন তার উপরেও হয়তো অনেক সময় ট্রাস্ট করে না, শুধু আপনার উপরে নয়। আর মনে মনে শুধু একটাই থাকে যে আজকে যেটা আমি শুনলাম সেটা হয়তো আগামী দিনে আমি নাও পেতে পারি, আমার ক্লেম নাও আসতে পারে। এটা আসে বিশ্বাসের অভাব। পিছনের অভিজ্ঞতা খারাপ থাকতে পারে, পরিবার, পরিবারের কোনো বন্ধু, তাদের কোনো নেতিবাচক একটা বক্তব্য আপনার সেই মানুষটির মনে একটা খারাপ প্রভাব থাকতে পারে, যেটা আজকের দিনে সিদ্ধান্তটিকে নিতে আপনাকে সমস্যা করে দেয়। এবং ভুল ব্যাখ্যা, যদি আপনি জটিল ভাষায় এবং মানে স্পষ্টভাবে আপনি না গ্রাহককে বোঝান, বা আপনার আগে কেউ যদি তাকে ভুল ব্যাখ্যা দিয়ে থাকে, সেখান থেকেও মানুষ বিভ্রান্ত হয়। টেকনিক্যাল টার্মস ব্যবহার করতে হয় আমাদের, অনেক সময় আমরা ভুল করে টেকনিক্যাল টার্মস ব্যবহার করি। পিপিটি, পিটি, সাম অ্যাসিওর, এগুলো গ্রাহক বোঝে না। সরল ভাষায় তাদেরকে বোঝাতে হবে। এবং সর্বোপরি একটা বড় জিনিসটা আছে, পরে দেখবো মানসিকতা। অর্থাৎ আজকে নয়, আমি আজকে শুনে নিলাম, আমি যদি জরুরি মনে করি তবে আমি সিদ্ধান্ত নেব। তারপরে কারোর সঙ্গে হয়তো আলোচনা করে, সে হয়তো একরকমের গাইড করে। যে মানুষটি কিছুই বোঝে না, এমন মানুষের কাছে গাইড পেয়ে গিয়ে তার সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হতে পারে। সবথেকে কঠিন সমস্যাগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই সেলসের গোল্ডেন রুলস কি? আমরা প্রত্যেককেই, আমরা ভাবি যে আমরা সেলসে এসেছি, আমাদের ইন্স্যুরেন্স বিক্রি করতে হবে। পিপল, মানুষ কিন্তু কখনো ইন্স্যুরেন্স নেয় না, দে বাই পিস অফ মাইন্ড। অর্থাৎ আজকের দিনে আমি যেটা কিনবো, সেই কেনার পরে আমি কি মানসিক শান্তি পাবো, কি নিরাপত্তা বোধ করব, ভবিষ্যৎ আমার কতটা নিশ্চয়তা পাবে, মনে রাখুন এইগুলো নিয়েই আপনাকে কথা বলতে হবে। আপনি যাওয়ার পরেই ইন্স্যুরেন্স প্রোডাক্ট নিয়ে কোনো আলোচনা করবেন না। আমি শেখাবো কিভাবে আস্তে আস্তে আপনি শেষ পর্যন্ত, আপনারা যখন শেষ করবেন তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমরা কিভাবে এগোতে হওয়া উচিত। যখন আপনি পলিসির ফিচার নিয়ে ভিডিও কথা বলেন, যে এত দেবেন, এত পাবেন, এত দিনে এত পাবেন, তখন কিন্তু আপনার গ্রাহক বিরক্ত হয়ে যায়। কিন্তু যখন আপনি এটা তাকে উপস্থাপন করাবেন যে আপনার পরিবারের সুরক্ষা থাকবে, আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে, আপনার স্বপ্নগুলো পূরণ হবে, তখন কিন্তু মানুষ কিন্তু শুনতে পছন্দ করবে। তাহলে আপনার কাজ কি হলো? তাদের মনে যে জটিলতা আছে সেই ভয়টাকে দূর করা, এবং মানুষের স্বপ্ন, যে স্বপ্নগুলো মানুষ দেখে সেই স্বপ্নগুলোকে পূরণ করতে সাহায্য করা। কেউ আপনার কাছে ইন্স্যুরেন্স কিনবে না, কেউ পছন্দ করে না আমি মরে গেলে কি হবে, ও ইয়ে হবে, এরকম নয়। তারা পিস অফ মাইন্ড, আমার পরিবর্তে কি হবে, আমার সন্তান কত ভালো থাকবে, আমার স্ত্রী কি ভালো থাকবে, আমার অবসর জীবন ভালো কাটবে কিভাবে, আপনাকে সেইটা নিয়ে আলোচনা করতে হবে। এবং সর্বোপরি আমরা শিখব লিড গ্রহণের উৎস, কি করে আমাদের লিড আসতে পারে। অবশ্যই আমাদের একটা জগৎ আছে, আমরা সেখান থেকে লিড নিতে পারি। যারা আমার জগতে আছে তাদের কাছ থেকে আমরা রেফারেন্স নিতে পারি। এই রেফারেন্স কোথায় হয়? মনে করবেন এই 10টা ক্লায়েন্টের মধ্যে যে ক্লায়েন্ট আপনার হয়ে গেল, এই একটা ক্লায়েন্টই কিন্তু 10টা ক্লায়েন্টের সমান। অর্থাৎ আপনি 10টা প্রোগ্রাম করলেন, সেখান থেকে একজন আপনার জন্যে সাকসেসফুলি হয়ে গেল, ওই একজনই কিন্তু আরো 10 জনকে উৎসাহিত করতে পারে। আমাদের প্রত্যেকের একটা ফোন আছে, আমরা ব্যবহার করি, এটাকে কবে কাজে লাগাবেন? দেখুন আপনার লিস্টে কত কন্ট্যাক্ট আছে, সেই পরিচিত মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করুন।
কেননা পরিচিত মানুষদের সঙ্গে সহজভাবেই আমরা কথোপকথন শুরু করতে পারি। আমরা ক্যাম্প করতে পারি আমাদের এলাকাতে, যেমন অলরেডি আমাদের সাগর ম্যানেজার সাহেব ওর ইউনিট বেশ সুন্দরভাবে ক্যাম্প করছে, সরাসরি মানুষের সঙ্গে কথা বলছে, মানুষের সুবিধা অসুবিধাগুলো বোঝানোর চেষ্টা করছে। আর এখন তো আমাদের সারা দিনটাই চলে যায় সোশ্যাল মিডিয়াতে, আমরা টিভি দেখা বন্ধ করে দিয়েছি স্ক্রল করতে করতে। এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন, আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছে মানুষকে বোঝানোর চেষ্টা করুন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এগুলোর সঙ্গে সরাসরি যুক্ত থাকুন। এবং সব থেকে যেটা বড় অংশটা, সেটা হচ্ছে এক্সিস্টিং ক্লায়েন্টদের রিভিউ নিন। অর্থাৎ আপনি কাউকে কিছু বোঝালেন, সে সন্তুষ্ট হয়ে আপনার কাছ থেকে সেই প্রোডাক্টটা নিল, তার কাছ থেকে একটা রিভিউ নিন। একটা ছোট্ট 2 মিনিটের ভিডিও করুন, তাকে বোঝান, তাকে বলুন যে আপনি কি এখান থেকে পেয়েছেন, আপনি আমাকে কেমন ট্রাস্ট করেন, সেই কথাটা সে তুলে ধরুক। ওই একটা ভিডিও কিন্তু আপনার পরিচিত মহলকে আরো উন্নত করে দেবে, তারা কিন্তু আপনার কাছ থেকে নিতে চাইবে। মনে রাখুন, আপনার কাজ হলো লিড জেনারেশন প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি রাখা। দিনে অন্তত 5 থেকে 10 জন নতুন সম্ভাব্য গ্রাহকের সঙ্গে কথা বলা। যদি আপনি প্রতিনিয়ত 5 থেকে 10 জন নতুন গ্রাহকের সঙ্গে কথা বলতে থাকেন এবং তাদের নিড অ্যানালিসিস করতে পারেন, নো পলিসি সেলিং ট্রাই করবেন না, আপনি যদি তাদের নিডটাকে অ্যানালিসিস করতে পারেন, তাহলে দেখবেন 1 মাস 2 মাসের মধ্যে আপনি নিজেকে স্ট্রং ভাববেন। কিভাবে আমরা শুরু করতে পারি, আমরা ফার্স্ট কল কিভাবে করতে পারি, সেটাও একটু জেনে নিন। নোট করতে পারেন, নিজেকে পরিচয় দিন, নমস্কার আমি অমুক বলছি, আমি অমুক কোম্পানি থেকে বলছি। যাতে রেফারেন্স, আপনি কিভাবে রেফারেন্স নিলেন সেটা দিলেন, যে আপনার বন্ধু অমুক আমাকে আপনার কথা বলেছেন। এবং সঙ্গে সঙ্গে আপনি বোঝালেন, না আমি আপনাকে কোনো পলিসি বিক্রি করতে ফোন করিনি। দ্যাটস দ্য হুক পয়েন্ট। কেননা মানুষ ফোনটা পেয়েই ভাবে বোধ হয় এইমাত্র পলিসির কথা বিক্রি করার কথা বলবে। আপনার মেন হুক পয়েন্ট আপনাকে জানতে হবে যে না, আমি কোনো পলিসি বিক্রি করতে চাইনি, আমি শুধু আপনার বর্তমান ফিনান্সিয়াল প্ল্যানিংটাকে রিভিউ করতে চাই। অর্থাৎ আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংটা কেমন সেটা রিভিউ করতে চাই, দেখতে চাই, শুনতে চাই। মাত্র 15-20 মিনিটের সময় লাগবে, আমরা একটু বসে কথা বলতে চাই আপনার সুবিধা মতো সময়ে। সবার আগে কথোপকথনের মাধ্যমে তাকে প্রেশার হাটিয়ে ফেলতে হবে। কোনো চাপ নেই, আমরা শুধু আলোচনা করব। আপনার যদি মনে হয় এটা উপকারী তবে আপনি ভাববেন, না হলে কোনো সমস্যা নেই। প্রেশারটাকে কাটিয়ে দিতে হবে। মূল কথা কি? হালকা বন্ধুত্বপূর্ণ চাপ মুক্ত করা। ফোনে কখনোই কোনো বিক্রি হয় না। আপনি যদি ফোনে বিক্রি করার চেষ্টা করেন তাহলে জিরো হবে, জিরো। ফোন আপনার কাজ হবে আপনার সঙ্গে তাকে একটা মিটিং ফিক্সড করানো। আপনার সঙ্গে কারা আছে? আপনার ম্যানেজার্স আছে, আমি আছি, আপনাদের ট্রেনাররা আছে। আমরা প্রতিনিয়ত আপনাকে গাইড করব, দরকার হলে আপনার মিটিংটাকে আপনার সহযোগী হয়ে আমরাও থাকবো। তাহলে এতগুলো অপরচুনিটি যখন আপনার জন্য আছে, আপনাকে কি করতে হবে? শুধুমাত্র আপনার রেফারেন্সের সঙ্গে যোগাযোগ কন্টিনিউস রাখতে হবে, এবং সেটা দিনে 5 থেকে 10টা অবশ্যই যেন হয়। অ্যাপ্রোচিং করা, ফিক্সিং করা, এটা একটা কিন্তু দারুণ কৌশল। কেননা অ্যাপয়েন্টমেন্টটা নেওয়াটা হচ্ছে 50% কাজ হয়ে যাওয়া। সহজ এবং পরিষ্কার করে আপনাকে তাকে বোঝাতে হবে। ইন্স্যুরেন্স শব্দটা যতটা পারবেন ততটুকু আপনাকে এড়িয়ে যেতে হবে। প্রিমিয়াম, ম্যাচুরিটি, রাইডার, সাম অ্যাসিওর, এই সমস্ত কিন্তু কখনোই ফোন কলে বলবেন না, এখানে এড়িয়ে যাবেন সব সময়ের জন্য। এবং আপনি যে কথাটা বলতে এসেছেন সেটা কখনোই দীর্ঘায়িত করবেন না। আপনি শুধুমাত্র সংক্ষেপে কেন দেখা করতে চান সেটা বলবেন। কেননা যদি আপনি বলতে থাকেন,
আপনার সামনে যিনি আছেন তিনি বিরক্ত হবেন এবং এড়িয়ে যাবেন। যত কম কথা বলতে পারবেন, যত শুনতে পারবেন, সেলসের সবথেকে সেরা টেকনিকই হচ্ছে কম বলা, বেশি শোনা। কখনোই পলিসির ফিচার্স বলবেন না। আমরা প্রত্যেকেই এসে গিয়েই মিটিংয়ে বসেই বলতে শুরু করে দিই যে এই এত টাকা দেবেন, এত পাবেন, আপনি মরে গেলে এটা হবে। পলিসি কখনোই বিস্তারিত বলবেন না। আপনাকে পলিসির বেনিফিট বলতে হবে, ফিচার্স নয়। এই বেনিফিট, এই প্রোডাক্টটা যদি আপনি নেন, আপনার কি সমস্যার সমাধান হবে। আপনি যে বাইরে থাকেন নিশ্চিন্ত মনে, আপনার পরিবারে আপনি না থাকলে আপনার আয়ের কোন অংশটা কোথা থেকে আসবে সেইটা বোঝাতে হবে। আপনার ছেলে মেয়ের পড়াশুনো কিভাবে ভালো হতে পারে সেটা বলতে হবে। আগামী দিনে আপনার ছেলেরা, মেয়ের বিয়ে, ছেলের হায়ার এডুকেশন কিভাবে কমপ্লিট হবে সেটা বোঝাতে হবে আপনাকে। আপনাকে ওইটাই কথা বলতে হবে যে মিটিংটা আপনি করবেন, যে আপনার পরিবারের সুরক্ষার জন্য আমরা করতে পারি। টাইমিং বিশ্লেষণ করতে হবে, দুটোর বেশি টাইমিং দেয়া যাবে না। আপনি যদি বলতে থাকেন আপনি কখন সময় দেবেন আমি সেই সময়ে যাব, এটা হতে পারে না। ডেট, দুটো ডেট দিতে হবে, কেননা তাকে বোঝাতে হবে যে আপনিও ব্যস্ত থাকেন। অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে 8টা, সকাল 10টা থেকে 12টা। বুঝে নেবেন যিনি অফিসে থাকেন তার হয়তো শনিবার বা রবিবার ছুটি থাকে। ঠিক ওইভাবে আপনাকে ডেট ফাংশন করতে হবে, কমপ্লিট করতে হবে। একজন চাকরিজীবীকে আপনি পরিষ্কারভাবে বলতে পারেন, কোন সময়টা বলতে পারেন যে শনিবার 6টা না 8টা, সন্ধ্যাবেলায় আমি যাব, 6টার সময় যাবো না 8টার সময়। আপনি তাকে চয়েস দিতে পারেন। আপনি যদি সারা দিন তাকে তুলে দেন, সে কিন্তু বলবে ঠিক আছে দেখছি, অমুক টাইম কখন ফাঁকা হবো বলতে পারছি না। আপনাকে প্রেফার করতে হবে কোন সময়, ডেট। এইগুলো কিন্তু মিটিং ফিক্সড করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ফার্স্ট মিটিং, এই ফার্স্ট মিটিং এর কৌশল কি? ফার্স্ট মিটিং এর কৌশল হচ্ছে প্রথমে একটা জানতে হবে, প্রথম সাক্ষাতে আমরা কোনো প্রোডাক্ট বা পলিসি নিয়ে ভুল করেও কথা বলবেন না। আমরা কিন্তু এসেই টক 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 করে এইটা এইটা এটা এত 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 এত। প্রত্যেকটা এজেন্টের কাজ হচ্ছে এইটা, কিন্তু আপনি তো এজেন্ট নন। আপনি কি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, প্রোডাক্ট নয়। আগে দেখাতে হবে কি, আগে দেখাতে হবে কি সুবিধা আছে। পলিসি আগের কথা বললে হবে না। কোন পলিসি ভালো হবে সেটা কখনোই আপনি বলবেন না। আগে জানতে হবে তার বর্তমান অবস্থা কি, তার চাহিদা কি, তার আগামী দিনের স্বপ্ন কি। আপনি যখন ক্লায়েন্টের জীবন, পরিবার, তার চিন্তা, তার ভয়, তার আশা, এই সম্পর্কে জানতে পারবেন, আপনার সঙ্গে একটা রেপো বিল্ড হবে, রিলেশন তৈরি হবে। দরকার হলে আপনি কারোর সঙ্গে দেখা করার সময় অন্তত এই যে কথোপকথন প্রক্রিয়াটা অন্তত 15-20 মিনিট চালিয়ে নিন। যদি দরকার হয় বাড়িতে ভালো রং করেছে সেটা নিয়েও আলোচনা করতে পারেন। ছেলে কি করছে, ছেলে পড়াশুনো করছে কেমন, আপনার কি সমস্যা আছে, এই ধরনের কথা বলুন। কেননা রিলেশন একমাত্র জিনিস যেখানে এটা কাজ দেয়। কোনো প্রোডাক্ট, কোনো ইন্স্যুরেন্স, কোনো রিটার্ন এখানে কাজ দেয় না। আমাদের জীবনের সবথেকে বড় কারণ হচ্ছে রিলেশন। আগে রিলেশন, তারপরে বিজনেস। মনে রাখবেন, এক মিটিংয়ে কিন্তু সমস্ত কিছু ক্লোজিং হয় না। প্রথম মিটিং এর লক্ষ্যই হলো আপনি এবং তার মধ্যে রিলেশন এবং বিশ্বাস তৈরি করা, বিক্রয় করা নয়। আপনি প্রতিদিন 10টা করে মিটিং করছেন, প্রত্যেকটা মিটিংয়েই আপনি আপনার প্রোডাক্ট বোঝানোর চেষ্টা করছেন, এবং সে আরো 3-4 দিন পরে ডেট দিচ্ছে, তারপরে আপনার ফোন ধরা বন্ধ করে দিচ্ছে। তা না করে প্রথম দিন একই জিনিস করুন না কেন? প্রথম দিন আলোচনা করুন, গল্প করুন,
অনেকদিন পরে দেখা হয়েছে, যেমন মানুষের সঙ্গে দেখা হলে গল্প করে, রিলেশন বিল্ড করুন, তারপর ধীরে ধীরে তাকে আলোচনায় নিয়ে আসুন। তাহলে একটা মানুষের পিছনে যদি আপনি 2-3টে দিনও সময় দেন, দেখবেন মাসের শেষে আপনার সেই ক্লোজিং এর সংখ্যাটাও কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি 10টা মানুষের সঙ্গে কথা বলছেন, 0 হচ্ছে। কিন্তু রিলেশন যদি আপনার তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু এইটা আর হওয়ার কথা নয়। একদম নোট করে রাখুন কোন 5টা প্রশ্ন আপনাকে করতে হবে ফার্স্ট। কোন 5টা প্রশ্ন আপনাকে করতে হবে? পরিবারের কতজন সদস্য? পরিবারের আকার যখন আপনি বুঝতে পারবেন, তাহলে দায়িত্বের পরিমাণও বুঝতে পারবেন। কার কার জন্য কোন কোন সুরক্ষার প্রয়োজন সেটাও আপনি বুঝতে পারবেন। তাহলে 1 নম্বর প্রশ্ন কি? প্রথম প্রশ্ন, পরিবারের কয়জন সদস্য? যদি আপনার পরিচিত খুব কাছাকাছি লোক হয়, তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটা করবেন না, এটার উত্তর আপনার কাছে থাকবে। একটা পরিবারে যদি স্বামী স্ত্রী একটি বাচ্চা থাকে, তাহলে ধরেই নিতে পারবে যে সমস্ত এফোর্ট চলে যাবে ওই বাচ্চার প্রতি। যদি স্বামী স্ত্রীর সঙ্গে 2টো বাচ্চা থাকে, তাহলে ধরে নিতে হবে যে তার আয়টা স্বামী স্ত্রীর পরে 2টো বাচ্চার মধ্যে ডিভাইডেশন হচ্ছে। যদি তার সঙ্গে বাবা মা যুক্ত থাকে, তাহলে বুঝে নিতে হবে তার আয়ের সঙ্গে তার চাপটাও বেশি। পরিবারের সদস্য সংখ্যা যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে ওই মানুষটার দায়িত্ব কি। এবার জানতে চাইলেন আয়ের মূল উৎস কি, কোথা থেকে আপনার আয় হয়, তিনি কি কাজ করেন, কোন কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি না ব্যবসা, এটাও আপনার জানা জরুরি। কারণ আয়ের মূল উৎস যদি আপনি না জানেন, তাহলে তাকে আমি প্রোডাক্টটা বোঝাবো কি করে। এইবার আয়ের পরে থাকবে ব্যয়। ব্যয়ের সঙ্গে সংযুক্ত হচ্ছে সেভিংস। আমি যা আয় করি, যা খরচ হয়, তারপরেই হয় সেভিংস। সেভিংসটা তিনি কোথায় রাখেন? ব্যাংক, এফডি, পোস্ট অফিস। এগুলো জানলে কি হবে? এগুলো জানলে আপনার ফাইন্যান্সিয়াল হ্যাবিটটাও জানতে পারবেন। সে সঞ্চয়ের জন্য উৎসাহিত হচ্ছে কিনা, সে সত্যিই টাকা জমান কিনা তার পরিবারকে ব্যাকআপ রাখার জন্যে, এটা আপনার কাছে একটা পরিষ্কার চলে আসবে। আগে কোনো পলিসি নিয়েছে কিনা এটা অবশ্যই জানার দরকার। পূর্বে ইন্স্যুরেন্স এক্সপেরিয়েন্স আছে কিনা এটা তার কাছে পরিষ্কার আসবে। তাদের কি ধারণা হয়েছে, কোনো সমস্যা আছে কিনা সেই ইন্স্যুরেন্স সম্বন্ধে, সেটাও জানার চেষ্টা করুন। কেননা ইন্স্যুরেন্সের অভিজ্ঞতা এখান থেকে প্রমাণ করে দেবে। আর সবথেকে বড় ভয় কি আছে, সেই প্রশ্নটা একদম শক্তিশালী ভাবে জিজ্ঞেস করুন। গভীর চিন্তা আপনি কিসে নিয়ে করেন, আপনি কোনটা নিয়ে বেশি চিন্তিত থাকেন, এইটা জানার করুন। এবং জেনে চুপ করে প্রশ্ন করে চুপ করে বসে থাকুন। নিজে আগে থেকে মুখ ভাঙবেন না। যে আগে কথা বলবে সেই হারবে, বাকি লোক কিন্তু জিতে যাবে। আপনি যদি প্রশ্ন তাকে ছুড়ে দেন যে আপনার ক্ষেত্রে আপনার সব থেকে বড় ভয়টা কি, যদি আপনি না থাকেন আপনার কোন সমস্যাটা আসতে পারে আপনার পরিবারের, বলে চুপটি করে বসে থাকুন। তাকে মৌনব্রত ভাঙতে দিন, এবং সে যদি আপনার আগে মুখ খোলে, আপনি জিতে গেছেন। আশা করি এই প্রশ্নগুলো আপনারা নোট করে নিয়েছেন। এবার প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব, প্রোডাক্ট ভার্সেস সলিউশন। প্রোডাক্ট আমরা অনেকেই আছি, অনেকেই আমাদের সঙ্গে যখন যুক্ত হয় তখন বারবার একটাই প্রশ্ন করে, কি কি আছে, কি কি আছে, কি কি প্রোডাক্ট আছে, কি কি প্রোডাক্ট আছে। দেখুন, প্রোডাক্ট মুখস্থ থাকলে সেল হয় না। প্রোডাক্টের ভেতরে যে সিকিউরিটি গুলো থাকে, যে সমস্যার সমাধানের উপায়গুলো আছে, সেগুলো আপনাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। অনেক অ্যাডভাইজারই মনে করেন যে পলিসির প্রোডাক্ট যদি আমার মুখস্থ থাকে, ফিচার্স যদি মুখস্থ থাকে, তাহলে আমি জিতে যাব। কিন্তু বাস্তবে কিন্তু গ্রাহক সেসব কথা শুনতে চায় না। প্রিমিয়াম কত, ম্যাচুরিটি কত, টেকনিক্যাল ডিটেলস। আর যদি শুধুমাত্র প্রোডাক্ট জ্ঞান থাকে, তাহলে কখনোই ট্রাস্ট কখনোই তৈরি হয় না।
কারণ প্রোডাক্ট মুখস্থ হলেই আমরা ভাবি যে গিয়ে পর প্রোডাক্ট সম্বন্ধে আমরা বলতে শুরু করে দেবো। সঠিক সমাধানে আপনার সেল হবে। গ্রাহকের সমস্যাটা শুনুন। আপনি একটা গ্রাহকের 3 বার যাওয়ার থেকে একই দিনে তার সঙ্গে 10 মিনিটের জায়গায় 30 মিনিট কথা বলার চেষ্টা করুন। তার চাহিদাটাকে বোঝার চেষ্টা করুন এবং তার যে সমস্যাগুলো আছে সেই বুঝে আপনার সমাধান দিন ওই প্রোডাক্ট অনুযায়ী যেটা আপনি জানেন। অর্থাৎ আপনার তার সমস্যা শুনবেন, তার চাহিদা বুঝবেন এবং আপনার কাছে যে প্রোডাক্টগুলো জ্ঞানিত আছে যেটা আপনি জানেন সেই প্রোডাক্ট অনুযায়ী তার সমস্যার সমাধান হচ্ছে কিনা তাকে বোঝানোর চেষ্টা করুন। স্বাভাবিকভাবেই কিন্তু আপনার সেল বাড়বেই। তার পরিবারের জন্য যেটা কি দরকার আপনি অ্যানালিসিস করে তাকে বলুন। সমস্যার সমাধান হিসেবে যে পলিসি আপনার প্রয়োজন, আপনার বুঝতে পারলেন যে এইটা দিলে ভালো হয়, আপনি সেটা বোঝান, ইমোশন কানেক্ট করুন। এভাবেই কিন্তু আপনার একটা দারুণ সিচুয়েশন তৈরি হবে এবং আপনার সেলটাও কিন্তু বাড়তে থাকবে। প্রবলেম ভার্সেস সলিউশন। আমরা 4টি ধাপে গ্রাহকের সমস্যার সমাধানে পৌঁছানোর চেষ্টা করব। প্রথম কি করব? প্রবলেমটাকে চিহ্নিত করব। গ্রাহকের আসল সমস্যা কি সেটা শুনবো, বোঝার চেষ্টা করব। আপনার পরিবারের কোনটি সবচেয়ে বেশি চিন্তিত অংশ তাকে প্রশ্ন করব। আপনার পরিবারের জন্য কোন বিষয়টি সবচেয়ে বেশি চিন্তা দেয় আপনাকে? প্রশ্ন করুন, চুপ করে বসে থাকুন, তাকে মুখ খুলতে দিন। যখনই তার সমস্যা বলবে সেই সমস্যার সমাধান না হলে কি হতে পারে এটা বোঝান। হ্যাঁ, আমার ছেলের আমি খুব চিন্তিত। ছেলেটাকে কিভাবে ভালো মানুষ করা যাবে, কি করে পড়াশুনো করা যাবে, এটা তো আমার সমস্যা। এই সমস্যার জন্য আমার 10 লাখ টাকা লাগবে। ক্লিয়ার? যদি এই 10 লাখ টাকা না জোগাড় করতে পারেন তাহলে কি হবে আপনার? এই প্রশ্নটা করুন। ব্যাস। যদি এই 10 লাখ টাকা যদি না করতে পারেন তাহলে আপনার কি কি সমস্যা হবে? প্রশ্নের উপরে আরেকটা প্রশ্ন। তখন সে বলতে বাধ্যই হবে, তিনি বিপদে পড়বেন। তার বাড়িঘর তোর বন্ধক রাখতে হবে, নাই সোনাদানা বিক্রি করতে হবে, নাই জমি জায়গা বিক্রি করতে হবে। তাহলে যদি আপনি তখন যদি সলিউশন এটা দেন যে আমি যদি এটা না করেন আপনার যে আগামী দিনে জমি জায়গা বিক্রি করে ছেলের ভবিষ্যৎ করতে হবে, তাহলে সেইটা না করে এখনই যদি কোনো ব্যবস্থা নেন, যদি আপনি এখনই কোনো ব্যবস্থা না নেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ছেলে মেয়ের পড়াশুনো করাতে আপনার সমস্যা হবে। প্রবলেম সলিউশন। এরপর কি আছে? আমার এই প্ল্যান আপনার সন্তানকে কিভাবে কাজে লাগাবে সেটা বোঝানোর চেষ্টা করুন। আমরা অনেকেই আছি, আজকে যেমন গিয়েছিলাম একজন একজন সেলস এক্সিকিউটিভের সঙ্গে গিয়েছিলাম। ভদ্রলোক আগে থেকেই তাকে রিটায়ারমেন্ট প্ল্যানিং বলে দিয়েছে। একটা সবে বিবাহিত একটা স্বামী স্ত্রী, সে কি তার রিটায়ারমেন্ট নিয়ে চিন্তা করবে? তার এখন কিসের চিন্তা হবে? তারা কি করে বেড়াতে যাব, কি করে আনন্দ করব সেই নিয়ে চিন্তা হবে। আগামী দিনে একটা চাইল্ড আসবে, সেই মানুষটা তাকে কি করে মানুষ করব সেটা নিয়ে চিন্তা হবে। আজ থেকে 25 বছর 30 বছর পরে গিয়ে আমি রিটায়ারমেন্ট নেবো, আমি যদি তার মাথায় ঢুকিয়ে দিই যে আজকে আপনি রিটায়ারমেন্ট প্ল্যান নিন, হবে না তো। তাহলে আমাকে বোঝাতে হবে আপনার এইটা সমস্যা, আপনার এই সমস্যা সমাধান না হলে আপনার কি সমস্যা হতে পারে এবং এইভাবে যদি আপনি এগোন তাহলে আপনার প্ল্যানটা সাকসেসফুল হবে। এবং সর্বশেষে, একদম শেষে, বেনিফিটটাকে স্পষ্ট করুন। বেনিফিট এটা নয় যে আপনি এত দিয়ে এত পাবেন। বেনিফিট এটা আপনি মানসিক শান্তি পাবেন। এটা যদি আপনি করে রাখছেন তাহলে আপনি আপনার মানসিকভাবে আপনি শান্তিতে থাকবেন যে আপনার অনুপস্থিতিতেও আপনার পরিবার এই সুবিধা পেতে পারে, আপনার সন্তান এইভাবে এগোতে পারে। আমাকে এটা বোঝাতে হবে।
অবজেকশন হ্যান্ডলিং সবথেকে স্পেশাল পয়েন্ট। আমার গুরু বলেন যে কোনো সমস্যা যখন কোনো মানুষ আমাদের অবজেকশন করবে, আমরা কখনোই তারকে আগ্রহ করব না, মানে তার এগেনস্টে কথা বলবো না। কাস্টমার যাই বলো না কেন সেটাকে অ্যাকসেপ্ট করুন, তারপরে সেটাকে বোঝান এবং কাউন্টার অ্যাটাক করুন। আমাদের মধ্যে কেউ আছেন যে আমার সঙ্গে এখনই 1-to-1-এ আনমিউট করে অন্য একটা ক্লায়েন্ট হিসাবে যে তার সমস্যা করবে? তাহলে আমি চেষ্টা করব আপনাদের সামনে লাইভলি সেটাকে নিয়ে বোঝানোর জন্য। এমন কেউ আছেন যারা মার্কেটে যাওয়ার চেষ্টা করেছেন, একটা সমস্যা পেয়েছেন, সেই সমস্যাটা আপনি আমাদের এখানে লাইভ বলবেন, আমরা এখনই অন স্পট তাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। যদি কেউ তৈরি থাকেন, যে মনে করছেন যে না আমি মার্কেটে চেষ্টা করেছি, আমার এই সমস্যা আসছে, কাস্টমার থেকে এটা পেয়েছি, কাস্টমারের সেটা কি হতে পারে সেটা আপনি আলোচনা করুন, আমরা চেষ্টা করব। আপনি আনমিউট করে কথা বলতে পারেন। এনিওয়ান? আমরা মিটিং এ আছি তো? কেউ আছেন যেটা মার্কেট থেকে এখনো পর্যন্ত কোনো সমস্যা পেয়েছেন, সেটার সমাধান কিভাবে করতে হবে আমার জানার দরকার? তার মানে আমরা মার্কেটে কেউ যাচ্ছি না, মানুষের সমস্যা শুনতেও যাচ্ছি না, আমারও কোনো সমস্যা নেই। হ্যাঁ, গিয়েছিলাম দাদা। বলো, তুমি ভিডিও অন করো এবং বলো যে আমি গেছিলাম, আমাকে এই সমস্যাটা বলেছে। কি সমস্যা বলো, যে আমি এইটা বলেছি, আমি কিভাবে হ্যান্ডেল করবো আমি বুঝতে পারিনি। হ্যাঁ, শরীর আমি গিয়েছিলাম, কিন্তু তখন মানে ওনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, যতটুকু আয়ত্ত করতে পেরেছি। এবার সেখান থেকে উনি মানে আহ সেই ক্লায়েন্ট বলছেন যে আহ এটা হচ্ছে কিছুদিন পরে করব, বলছে পলিসি অনেক করা আছে। তো আমি বললাম ঠিক আছে, পলিসি করা আছে, পলিসি করতে বলছি না, বিষয়টা একটু ভালোভাবে জানলেও তো আমরা অন্য আরেকজনকেও তো সেটা ভালোভাবে বোঝাতে পারি। তো ভেরি গুড বললেন পয়েন্ট। যে তাহলে আমি এখান থেকে যে প্রবলেমটা পেলাম সেটা হচ্ছে আমার অনেক পলিসি আছে। হুম, তাহলে আমি কি করে এই প্রবলেমটা হ্যান্ডেল করব? তো ধরুন আমি আর আপনি কথা বলছি, মৌলি, আমি ওনাকে ফিচার্স বোঝালাম, বোঝানোর পরে আমাকে বলছে যে আমার অনেক পলিসি আছে। প্রথমে তাকে অ্যাকনলেজ করব, আর্গু করব না, অ্যাকনলেজ করব। ধন্যবাদ, আপনি অনেকগুলো পলিসি নিয়েছেন, কারণ আপনি বোঝেন যে ইন্স্যুরেন্সটা অবশ্যই আপনার পরিবারের জন্য, আপনি অবশ্যই পরিবারকে ভালোবাসেন বলেই আপনি পলিসি নিয়েছেন। কিন্তু আমি কি দেখতে পারি যে আপনার যে পলিসিগুলো নেওয়া আছে তার ফিচার্স কি আছে, সেটা সত্যিই আপনার পরিবারকে সঠিক নিরাপত্তা দিতে পারছে কিনা? তার কাছে প্রশ্ন করো। এখানে দু রকমের কাজ হবে। এক তো উনি দেখাতে পারবেন না ওনার পলিসি আছে, পলিসি না থাকা সত্ত্বেও তিনি বলবেন যে আমার পলিসি আছে। আবার কি, যদি তিনি দেখানো, তাহলে দেখবে তার গ্যাপ কতটুকু আছে। কারণ ইন্স্যুরেন্স আজ পর্যন্ত যারা যারা যেখানে ইন্স্যুরেন্স কিনেছে, প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও গ্যাপ আছে। তার সমপরিমাণ গ্যাপ আছে কিনা তাকে দেখানোর চেষ্টা করুন। একটা মানুষের কত টাকার ইন্স্যুরেন্স নেওয়া উচিত এটাও তো আমাদের জানতে হবে তার জন্য, তাই না? তার জন্য আমাকে ট্রেন করতে হবে, আমাকে বুঝতে হবে একটা মানুষ যত টাকা উপার্জন করে, একটা মানুষ বছরে যতটুকু উপার্জন করে তার 20 গুণ তার ইন্স্যুরেন্স নেওয়া উচিত। একটা সাধারণ মানুষ কমপক্ষে মাসে যদি 2 লাখ টাকাও ইনকাম করেন, যিনি 2 লাখ টাকা ইনকাম করেন, তাহলে 12 দুগুনি 2 লাখ টাকা বছরে হলে 20 দুগুনি 40 লাখ টাকা তার লাইফ কভারেজ নেওয়া আছে, দরকার তার নেওয়া। 40 লাখ টাকার লাইফ কভারেজ 2 লক্ষ টাকা যিনি ইনকাম করে তার হতেই পারে না, সে রাখতেই পারবে না।
কারণ কি, 40 লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স কভার নিতে গেলে আমাকে বছরে কত টাকা জমা দিতে হয়? ট্র্যাডিশনাল পলিসি গেলে 4 লাখ টাকা পলিসি দিতে হবে প্রিমিয়াম, তাই না? আমরা যা প্রিমিয়াম করি তার 10 গুণ। তো যার 2 লাখ টাকা ইনকাম, সে 4 লাখ টাকা পেমেন্ট দেবে কি করে? পারবে কি দিতে? তুমি এবার বলো, পারবে না দিতে। তাহলে আমাকে তার টোটাল ভ্যালুটা বোঝাতে হবে। এবার সেই পলিসিগুলো কোন সময় ম্যাচুরিটি হবে, তার লিকুইডিটি কি আছে, সেটা বোঝাতে হবে। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, আমি যখনই সেলস মিটিং এ যাব, মানুষ যেটা বলবে সেটাকে অ্যাকনলেজ করব, অর্থাৎ গ্রহণ করব, তারপর সেটার উপরে কথা বলে তাকে কাউন্টার করব। ফার্স্ট কি বললাম? খুব ভালো। একজন সাধারণ মানুষ যিনি তার পরিবারকে ভালোবাসেন, অবশ্যই তার উচিত পলিসিস নেওয়া। তো স্যার, আমি কি জানতে পারি যে আপনি যে পলিসিগুলো নিয়েছেন সেটুকু কতটুকু আপনার পরিবারকে নিরাপত্তা দিচ্ছে, আপনার কতটুকু নেওয়া উচিত, আর আপনি কতটুকু নিয়েছেন, সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে আপনাকে, আমার ম্যানেজার বলেছে যদি এরকম লোক পাওয়া যায় তাদের অফিসে নেব, তাদের একটা পুরস্কার দেবো, একটা ট্রফি দেওয়া হবে। আপনি সেই মানুষটা, যে আমি অনেক মানুষ খুঁজেছি যে তার পরিবারকে ভালোবেসে খুব সুন্দর প্ল্যানিং করেছেন। আপনি আপনার পরিবারের একজন বিশেষ মানুষ। আসুন, আমরা আপনাকে সম্মানিত করতে চাই আমাদের অফিস থেকে। নিয়ে আসো তাকে, ট্রফি দেবো তাকে, সুন্দর করে একটা ট্রফি দিয়ে দেবো, এবং তাকে নিড অ্যানালিসিস করে নেবো। আমাকে অপরচুনিটি বুঝতে হবে। আপনি যেটাই বলবেন না কেন, সেটা যদি ভুলও বলে উনি, যদি সে ভুলও বলে, তাও আমি তাকে তর্ক করব না, শান্তভাবে শুনবো, তাকে সম্মতি দেবো তার কথায়। আরে, আমি এই কথাটা বললাম, আমার কথায় সম্মতি দিয়ে ফেললো। আমি পলিসি নিয়েছি, আমার বলে দিল যে আমার, হ্যাঁ, ভালো পলিসি নেওয়া উচিত। অতএব তার কথায় সহমত প্রকাশ করতে হবে এবং যুক্তি সহ ব্যাখ্যা দিতে হবে। দেওয়ার পরে যদি কোনো গ্যাপ থাকে, তার সলিউশনটা দিতে হবে। পরিষ্কার? আর যদি কেউ আপনাকে বলে টাকা নেই, প্রবলেম, সবার কাছে প্রবলেম। টাকা নেইটাকে দুভাবে করা যায়, দুভাবে ভাবতে পারে, দেখা যায়। টাকা নেই বলেছে মানে সে আপনাকে ট্রাস্ট করে না। আপনাকে বিশ্বাস করে না, তার প্রধান কারণ হচ্ছে ট্রাস্ট। আরে ভাই, টাকা যদি না থাকে, তাহলে কি আপনি সোনার দোকানে গিয়ে সোনা খোঁজেন? সোনার মডেল খুঁজবেন আপনি? আপনি শপিং মলে চলে গিয়েছেন, জামা কাপড় খোঁজা শুরু করেছেন, আপনার পকেটে টাকা নেই, হতে পারে? তাহলে আপনি একজন এক্সিকিউটিভ হিসেবে তাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তার মানে তার সে আগ্রহ হয়েছে, তার নেওয়ার ইচ্ছা আছে, বা সে নিতে চায়। এবার আপনার কথা শুনে আপনাকে পছন্দ হয়নি, এক, সত্যি আপনাকে পছন্দ হয়েছে, সত্যি আপনাকে পছন্দ হয়েছে, কিন্তু সত্যি টাকা নিতে পারছেন না, সে ভাবছে আমি হয়তো রাখতে পারবো না, পয়েন্ট। আমি কিভাবে সলিউশন করব? আমি জিজ্ঞেস করব। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছেন যারা বলে যে আমি তো এখন পলিসিটা করলাম, কিন্তু আমি যদি পরবর্তীতে চালাতে না পারি তখন কি করব? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা দারুণ প্রশ্ন। মৌলি, তোমার কটি বাচ্চা আছে? একটি। সেও ওই একই প্রশ্ন করবে, আমি তার আগে জেনে নিয়েছি দুটি বাচ্চা আছে। তুমি একটি বাচ্চা আছে। ইন জেনারেলি আমরা কি করি, যখন একটি বাচ্চা কেউ আছে, তখন আশেপাশের থেকে, তার বাড়ির পরিবার থেকে অলরেডি চাপ আসা শুরু করে। একটা ভালো, ভালো না, একটা লাঠি ঠিক না, আর একটা নেই। মৌলিক শুনতে হয় না এরকম কথা? শুনতে হয়েছে। আচ্ছা ধরো মৌলি, আমি তোমার সঙ্গে গেমটা খেলছি, তুমি আর একটা নিচ্ছ না কেন? যদি বলে টাকার অভাব, অবশ্যই। কিন্তু দেখুন, ধরুন আপনি একটা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করেননি, কিন্তু কোনোভাবে অ্যাক্সিডেন্টলি এটা হয়ে গেছে। আপনি চিন্তায় পড়ে গেছেন যে সংসার একটা বাচ্চা নিয়েই মানুষ করতে পারছি না ভালো করে, আমার আর একটা বাচ্চা হলে আমি কি করে সেটা সামলাবো। যাই হোক, এসে গেছে যখন, উপরওয়ালা দিয়েছে, ভগবান দিয়ে ফেলেছে, আপনি সেটা নষ্ট করতে চান না। 6 মাস পরে ডাক্তার কাছে গেলেন সোনোগ্রাফি করার জন্যে। ডাক্তারবাবু বললেন, না চিন্তা করো না, তোমার বাচ্চা ঠিক আছে, নড়াচড়া করছে।
7 মাস চলছে, আবার সোনোগ্রাফি করতে হয়েছে, ডাক্তার আবার পরীক্ষা করেছে, হ্যাঁ ডাক্তার বাচ্চা খুব সুস্থ আছে, স্বাভাবিক আছে, তোমার কোনো চিন্তা করো না মা। 10 মাসের মাথায় হঠাৎ করে বাচ্চাটা নড়ছে না, চিন্তা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে তাই তো, এরকম তো সমস্যা হচ্ছে, তো আমার যা মনে হচ্ছে এখনই অপারেশন করা উচিত, সিজার করে নিতে হবে আমাদের। ওকে, তো সিজারে নিয়ে যাওয়া হলো, আমাদের তো তৈরিই ছিল, আমি কষ্ট হলেও আরেকটি বাচ্চাকে অবশ্যই মানুষ করতে পারবো। অপারেশন থিয়েটারের পিছনে আপনার স্বামী বসে আছে, টিক 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 করে সময় চলে যাচ্ছে, খুব চিন্তা ভেতরে, যদি আমার কি হচ্ছে না হচ্ছে। অলরেডি তো ছেলে আছে, তবু আমার চিন্তা নেই, ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নেই, এরকমও ব্যাপার থাকে। ডাক্তার অনেকক্ষণ পরে এসে বলল, চিন্তা নেই, অপারেশন সাকসেসফুল, বাচ্চারা ভালো আছে, বলে ডাক্তারবাবু চলে গেলেন। মৌলির হাজবেন্ড পড়ে গেছে চিন্তায়, বাচ্চারা ভালো আছে মানে, বাচ্চারা মানে কি? একটু পরেই নার্স দুটো বাচ্চা নিয়ে চলে এসেছে, যে তোমার কংগ্রাচুলেশন, একটা ছেলে একটা মেয়ে হয়েছে, দারুণ ব্যাপার। রাজা ভাবছে কি ব্যাপার, আমি তো, একে তো সংসার চলছে না, আমি চেষ্টা করেছিলাম যে অন্তত তবু এসে গেছে যখন, আমি কষ্ট করে মানুষ করব, এইবার আমি কি করব, আমার দুটো বাচ্চা হয়ে গেল, আনন্দের জায়গায় তো চিন্তা, টেনশন। তাহলে এই যদি এই সিচুয়েশন এসে যায়, তাহলে কি রাজা কি করবে, যে একটা বাচ্চা ছেড়ে দেবে? না, কষ্ট করে তাকে মানুষ করতে হবে। তাহলে মৌলি, ওই যে দুটো বাচ্চা তুমি মানুষ করে নতুন করে মানুষ করা শুরু করলে, যেভাবেই হোক কষ্ট করে হলেও তুমি কিন্তু তাদের মানুষ করবে। এই বড় হতে হতে বাচ্চাদের যদি মরে বড় হচ্ছে, তুমি কি গ্যারান্টি এই 3টে বাচ্চা তোমাকে দেখবে? না, আজকে দিনে হতে পারে না। তো আপনাকে ইন্স্যুরেন্সটাও ভাবুন, ওই আপনার তৃতীয় বাচ্চা যেটা আপনি নিতে চান না তবুও এসে গেছে, আপনি মনে করুন সেই বাচ্চাটাই আজকে আমার কাছে চলে এসেছে, যে তৃতীয় বাচ্চাটা আমি চাই না। যদি আপনি ভালো থাকেন, আপনি ওটাকে মানুষ করতে পারবেন, বড় হয়ে ও আপনার সন্তানের ভূমিকা পালন করবে। আর যদি ইন সিচুয়েশন যদি আপনার কিছু হয়, তাহলে ওই যে তৃতীয় বাচ্চাটি আপনার, সে কিন্তু পরিবারের প্রধান হিসেবে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। ওই ইন্স্যুরেন্স যে প্রোডাক্টটা আমি আজকে আপনাকে দিতে এসেছি, যেটা আপনার নিড অ্যানালিসিস করে হয়েছে, আপনার যদি কিছু হয়, সে বড় ভাই হয়ে তার দুটো বাচ্চাকে, বাকি 2 ভাই বোনকে সে সামলে নেবে, এবং তার মাকেও দেখে নেবে। পারবে তুমি এবারে অ্যাকসেপ্ট করতে, পারবে না রিজেক্ট করবে? এইভাবে আমাদের পলিসিটাকে, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে স্টোরি অনুযায়ী আমাদের বোঝাতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো অবজেকশন আসে, আমাদের থেকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে, যে কোন অবজেকশনে আমি কি বলবো, মুখস্থ করে দেবো। আমরা মিটিং এ যখন আলোচনা করব, এগুলো বুদ্ধি করে সাজিয়ে নিতে হবে, সেটাকে এগ্রি করব, সেটার উপরে লজিক দেব এবং তার সলিউশন বের করব। এভাবেই আমরা এগোতে পারি। সাধারণ আপত্তি এবং জবাব, যেটা আমরা একটু আলোচনা করলাম, টাকা নেই, পরে নেব, অলরেডি ইন্স্যুরেন্স আছে, নোট করে নিতে পারেন কিভাবে আমরা উত্তর দিচ্ছি। টাকা নেই যদি বলে, আমি বুঝতে পারছি, কিন্তু ইন্স্যুরেন্স নেওয়ার এটা বিষয় নয়, এটা হচ্ছে মান্থলি ছোট সঞ্চয়, দিনে মাত্র 50-100 টাকা, 1 কাপ চায়ের দাম। আর এই 50-100 টাকা যেটা চায়ের দাম, সেটাই কিন্তু আপনার পরিবারের বড় সুরক্ষা দিতে পারে, তাই না? আমরা যদি নিজের পরিবারকে দেখতে পাচ্ছি না, অথচ দারুণ করে বেড়াতে যাচ্ছি, বছরে 2-3 বার বেড়াতে যাচ্ছি, পুজোর সময় অমুক করছি তমুক করছি, দারুণ খাওয়া দাওয়া করছি, হোটেলে গিয়ে মাঝে মধ্যে খাচ্ছি, অথচ নিজের পরিবারের সময় আমি তখন চিন্তা করছি যে আমার টাকা নেই। বোঝাতে হবে, পরে নেব, কি বলবো, হ্যাঁ অবশ্যই আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কিন্তু একটা বিষয় মানবেন, যে ধরুন বয়স বাড়লে কিন্তু আপনার প্রিমিয়াম হাই হবে।
হেলথ সমস্যা হলে কিন্তু পলিসি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আজকে আপনি সুস্থ এবং যুবক, তাই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পরে নেওয়ার কিন্তু একটা দারুণ টপিক হচ্ছে এইটাই, প্যারাশুট কখন কাজে লাগে? প্লেন থেকে ঝাঁপ দেওয়ার পরে যদি আমি প্যারাশুট খুঁজি, সেটা আমার কোনো কাজে লাগবে না। আমি যখন প্লেন থেকে ঝাঁপ দেব তার আগে আমাকে প্যারাশুট নিতে হবে। একটা দারুণ কথা হচ্ছে, যদি কোনো সময় আপনার এই मेकअप कर लो चेकअप पे टाइम पर नहीं मिलेगा चेकअप पर टाइम पर। অর্থাৎ মানে যখন আপনার যুবক মেকআপের টাইম, সাজা গোছার টাইম, তখন আপনি নিয়ে নেন, যখন আপনার চেকআপের টাইম তখন কিন্তু পাবেন না। ले लो मेकअप का टाइम पर नहीं मिलेगा चेकअप का टाइम पर। যখন আপনার মেকআপের সময়, যখন আপনি সুস্থ আছেন, তখন এটা পাবেন, পরে কিন্তু পাবেন না। সামনের বছর যদি করেন আপনার প্রিমিয়াম বেড়ে যাবে। কোনো রকমের যদি হেলথ সমস্যা এসে যায়, আপনি কিন্তু পলিসিটা পাবেন না। আজকে আপনার কোনো পরিবারে যদি হঠাৎ করে ক্যান্সার এসে যায়, সে কি পলিসি পাবে? নিশ্চয়ই না। অলরেডি পলিসি আছে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। দারুণ ব্যাপার, আপনি দায়িত্বশীল। কিন্তু একটু জানতে চাই, চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু জানতে চাই যে আপনার পলিসি কি আপনার সমস্ত চাহিদা পূরণ করছে? পরিবার বাড়লে, ইনকাম বাড়লে কভারেজও কিন্তু বাড়ানো উচিত। 100 টাকা যার ইনকাম, তার 150 টাকা 200 টাকা ইনকাম হচ্ছে, তাহলে কভারেজও বাড়ানো উচিত। একবার দেখা যাক, আপনার রিভিউ করে দেখি কি অবস্থায় আছে। দেখুন, প্রত্যেকটা আপত্তির পেছনে একটা ভয় আর চিন্তা লুকিয়ে থাকে। আপনাকে কি করতে হবে, সেই আপত্তি বা চিন্তাটাকে বের করতে হবে, ভয়টাকে চিন্তাটাকে সামনে এনে তার সমাধান করতে হবে। আমরা কি, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, এজেন্ট নই। অর্থাৎ আমরা চেষ্টা করব কি, মানুষের সমস্যাটাকে সামনে এনে তার ভয় বা চিন্তা যেটা আছে সেটাকে দূরীকরণ করে তার সমাধান দেওয়ার জন্য। ক্লোজিং, ক্লোজিং ছাড়া তো কিছু হবে না, না? ক্লোজিং মানে কিন্তু প্রেশার নয়, কখনোই প্রেশার দিয়ে ক্লোজিং করার চেষ্টা করবেন না। কত করে অনেক বলছি? সময় 3.5। দেখুন, ও পাবে প্রতি মাসে চার সুবিধা, হাজার পাঁচশো পঞ্চাশ করে। সুবিধা দেওয়া হয়েছে আনমিউট করতে, আনমিউট করে কথা বলা শুরু করে দিয়েছে। 29 মাস পাবে, পুরো টাকাটা শোধ হয়ে যাবে। আউটলেট মাস মানে কত টাকা আছে টোটাল করুন, গুণ করুন, করুন না। আমরা আবার পরে আনমিউট করার সুবিধা দেব। তো ক্লোজিং মানে কিন্তু জোর করলে হবে না, ক্লোজিং মানে সিদ্ধান্তটাকে কমপ্লিট করা। সমস্ত প্রশ্ন, মানুষের যেটা সমস্ত প্রশ্ন আসবে, সমস্ত সন্দেহ, সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। পরবর্তীকে এর পরের প্রসেস কি আছে সেটা ভাবতে হবে, এবং তাদেরকে সময় দিতে হবে ভাবার জন্যে। এরকম নয়, আপনি যদি ক্লোজিং তার করে, তাহলে মনের চিন্তা, তার কষ্ট, তার সমস্ত কিছু ভালো করে শুনে আসেন, তাহলে কিন্তু অটোমেটিক তাকে সময়ও দিতে হবে, এবং কিন্তু সময়টার সঙ্গে ফলো আপটাও রাখতে হবে। একটা ভালো ক্লোজিং মানে কখন, যখন গ্রাহক নিজেই বলবে ওকে ডান, আমি নিতে চাই এটা, তবেই তো জিত। যখন সে বলবে যে হ্যাঁ আমি ওকে ডান, এটা আমি নিতে চাই, তাহলেই তো সঠিক ক্লোজিং। না দাদা নিয়ে নেন, টাকা আমি দিয়ে দেবো, অমুক করবো তমুক করবো, এটা ক্লোজিং নয়। ক্লোজিং যখনই হবে, সামনে থেকে মনে করবেন না এটা আমার দরকার, হ্যাঁ আমি ঠিক আছে এটা নিতে চাই, সেটাই তো ক্লোজিং। সহজ ক্লোজিং লাইন, সেটাও শিখে নিন, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেন বা আপনি নোট করে নিতে পারেন। আপনার পরিবারের জন্য এটাই সবচেয়ে ভালো অপশন। এতে আপনার পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। ছোট শুরু হলেও কোনো সমস্যা নেই, গুরুত্বপূর্ণ হলো প্রোটেকশনের শুরু করা হয়েছে, পরে বাড়ানো যাবে। আজ করলে যে এজের সুবিধা পাবেন, প্রতি বছর দেরি করা মানেই আপনার প্রিমিয়াম বৃদ্ধি। এখনই সবথেকে সেরা সময়, বয়সের সুবিধা বোঝাতে হবে, ট্রানজাকশনটা শুরু করতে হবে, সেটা যদি ছোটও হয়, ছোট শুরু করতে হবে আপনাকে।
এবং বারবার আপনাকে একটাই বোঝাতে হবে যে পরিবারটাকে আপনার ভালো থাকতে হবে। তাহলে আমরা কি এগিয়ে যেতে পারি? সমস্ত ক্লোজিং হলো, এবার তো শেষের দিকে এগোতে হবে নাকি? তাহলে আমরা কি এগিয়ে যাই? আপনার প্যান কার্ড আধার কার্ড দেখান একটু। এই কথাটা বলা মানেই কি, হয় দেখাবো না, আর নাই বের করে দেবো, নাও আমার ক্লোজিং করো। অল্টারনেটিভ ভাবে আমরা বলতে পারি আপনার মান্থলি নেওয়া পছন্দ না ইয়ারলি মোডে যাবেন। অনেকের ক্ষেত্রে মান্থলিটা সুবিধা হয়, কারণ একবারে বছরের টাকাটা সম্পূর্ণ বের করতে পারে না। মানুষের যেটা পছন্দ আপনাকে সেটাই পছন্দ করাতে হবে। সে যদি মান্থলি বলে, আপনি ইয়ারলি যদি দিতে পারেন তাহলে আপনার এতটা টাকা ছাড় পাবে, সেটা বোঝাতে হবে। তারপরেও যদি সে বলে না আমি মান্থলি ভালো, আপনি মান্থলি করাবেন। এবং আর্জেন্সি ক্লোজিং করতে হবে, যে এই মাসে আপনার এই অফারটা চলছে, পরের মাসে কিন্তু প্রিমিয়াম বেড়ে যাবে। এইটাই কিন্তু দারুণ সেলিং হচ্ছে। আমার কাছে খবর আছে এর পরের মাসে কিন্তু এই প্ল্যান চেঞ্জ হতে চলেছে। আপনাদের পিন কোডে আমাদের এই কথায় বিক্রি করতে হবে। এলআইসির বড় বড় যারা এজেন্ট, তাদের মধ্যে সবথেকে সেরা টেকনিক হচ্ছে এইটা। আপনাদের এই 743235 এই পিন কোডে আমরা মাত্র 10,000 টাকাই দিতে পারবো। আমাদের কত এজেন্ট, টোটাল 10,000 পলিসি আমরা এই প্ল্যানে বিক্রি করতে পারবো। সবার ভাগে যা করতে করতে এসে আমার কাছে 20টা হয়েছে। 20টার পরে আমি আর করতে পারবো না। অলরেডি কিন্তু আমার 12 জন সেল হয়ে গেছে, 13 জন সেল হয়ে গেছে, আপনি আমার 14 নম্বর। আপনি যদি বলেন তাহলে আরো 6 জন আছে, সেটা করলেই আমি এই পলিসি আর করতে পারবো না। কারেক্ট, মানে একটা দারুণ টেকনিক ক্লোজিং এর। পলিসি বুঝে গেল, এই মাসে না পরের মাসে, তারপরের মাসে, তারটা দারুণ করে বলা যে আমি আর 6 জনকে এই পরিষেবাটা দিতে পারবো, আমাকে এখনই এটাকে করতে হবে। নীরবতা পালন করা, যেটা আমি আগেও বলেছিলাম, কথা বলার শেষে আপনার বক্তব্য শেষ করে তথ্য সব বুঝিয়ে দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন, দেওয়ার পরে আপনি তাকে ভাবতে সময় দিলেন। ভাবতে মানে তখনই, তাহলে কি এখনই করা যাক বলে চুপ করে গেলেন। আপনার এটাই কি আপনার পরিবারের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে? চুপ করে গেলেন। তার কাছ থেকে রিপ্লাই দিন। মনে রাখবেন, চুপচাপ থাকা আপনার পক্ষে জয়ের লক্ষণ। কিচ্ছু বলবেন না, চুপ করে থাকুন, গ্রাহকের দিকে তাকিয়ে থাকুন। প্রথম কথা তাকে বলতে দিন। যদি সে প্রথম কথা বলেছে, তার মানে সে আপনার ক্লোজিং করতে সাহায্য করেছে। নীরবতা কিন্তু প্রচন্ড অস্বস্তিকর জিনিস, যদি চুপচাপ বসে থাকা যায়, কিন্তু খুব শক্তিশালী। যে চুপ ভেঙে ফেলবে সেই হেরে যাচ্ছে, অর্থাৎ সে ক্লোজিং হয়ে যাচ্ছে। আপনি চুপ থাকুন সব সময়। কাস্টমারকে বলতে দিন, 80% ক্ষেত্রে এটা কাজ করবে, 90% ক্ষেত্রে কাজ করবে, 2-10% ক্ষেত্রে আলাদা হতে পারে। নীরবতা হচ্ছে বিক্রয়ের সবথেকে শক্তিশালী সরঞ্জাম, গ্রাহককে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বিক্রয়ের পরবর্তী প্রক্রিয়া কি? আমরা প্রত্যেকেই ভাবি বিক্রি হয়ে গেছে, আর কোনো প্রয়োজন নেই। এইটা কিন্তু সবথেকে সেরা সময়। যেই আপনার বিক্রি হয়ে গেছে, 7 দিন পরে আপনার ক্লোজিং হয়ে গেছে, পলিসি বন্ড কাস্টমার পেয়ে গেছে, এরপরেই তো আপনার মেন কাজ। সন্তুষ্ট গ্রাহক, ফোন কল, আপনার পলিসি বন্ড এসে গেছে, আপনি যা বলেছিলাম সব সব ঠিকঠাক আছে তো? চলুন, তখন তো আপনাকে বলেই ছিলাম, আমি আবার একবার আসছি, আমি তখনও যা বলেছিলাম আবার একটা আপনাকে বুঝিয়ে দিই। এটা আপনাকে কি করবে? রিলেশন রেপো বিল্ড করবে। আবার চলে যান, গিয়ে পলিসিটা আবার সুন্দর করে বোঝান, কোন কাগজ কোথায় রাখতে হবে, প্রিমিয়াম কখন দিতে হবে, বারবার বোঝান। কেননা আপনার প্রিমিয়ামে আপনার প্রফিট লুকিয়ে আছে। পলিসিটা 15 বছর চলবে, 15 বছর ওই কাস্টমার আপনাকে প্রফিট দেবে, তাহলে প্রিমিয়ামের দরকার আছে। রেগুলারলি রিভিউ করুন, পলিসিটা আবার দেখা করুন, পরিবর্তন হয়েছে কিনা বোঝান, আপনার স্থান পরিবর্তন হয়েছে কিনা, আপনার ইনকাম বেড়েছে, আপনার রিস্ক বেড়েছে কিনা, এগুলো আবার বোঝার চেক করুন। কারণ আপনার
একটা মানুষ যখন আপনার সন্তুষ্ট হয়েছে সেই মানুষটাই কিন্তু আপনাকে আরো দুটো মানুষ দেবে, সেই মানুষটাই কিন্তু আপনাকে আরো পলিসি দেবে। মনে রাখবেন, সন্তুষ্ট ক্লায়েন্টের কাছে রেফারেন্স চাওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা আরেকদিন রেফারেন্স কিভাবে নিতে হয় আমরা সেটাও শিখব। পরিচিতি মানুষদের ফিনান্সিয়াল প্ল্যানিং এ আগ্রহ হতে পারে, এটা সবসময় মানবেন যে আমি যেটা বলেছি আপনাকে, আপনি যেটা বুঝতে পেরেছেন, আপনার কি উপকার হয়েছে? যদি সে পলিসি নিয়ে থাকে আপনাকে কখনো বলবেন যে না আমার উপকার হয়নি, বলবে হ্যাঁ উপকার হয়েছে। তাহলে আপনি কি চান না যে আমি, আপনার পরিচিত যারা আছে তারাও এই উপকারের স্বাদটা বুঝুক? আমি জানি, আমি শুনেছি আপনি খুব লোককে উপকার করতে পছন্দ করেন। আপনি চান যে আরো কিছু মানুষ আপনি রেফার দিন, আমিও তাকে সুন্দর করে বোঝাতে পারি, আমিও তার পাশে দাঁড়াতে চাই। মনে রাখবেন, একটা ক্লায়েন্ট, সন্তুষ্ট ক্লায়েন্ট কিন্তু আপনাকে 10টা ক্লায়েন্ট দেবে। আর দীর্ঘমেয়াদী হচ্ছে আমাদের এই বিজনেসের মূল চাবিকাঠি। তাহলে সেল কঠিন, কিন্তু আফটার সেল আরো কঠিন। আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি রাখতে হবে। আয় কৌশল, দীর্ঘমেয়াদী আপনাকে আয় থাকবে, ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক থাকবে, বিশ্বাস গড়ে উঠবে, কাস্টমার আপনারই থাকবে, কাস্টমার কিন্তু অন্য জায়গায় যাবে না। কাস্টমার, সঠিক কাস্টমার আপনাকে নতুন ব্যবসা দেবে এবং নতুন রেফারেলের মাধ্যমে আপনাকে আপনাকে আরো ব্যবসা করতে সুবিধা দেবে। তো আমরা আজকের এই সেশনের মাধ্যমে কি শিখতে পারলাম? একবার তো বলুন যে আমরা ফাইন্যান্সিয়াল এজেন্ট থেকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হওয়ার রাস্তায় নেমে গেছি, তাই তো নাকি? এবার তো